সো এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে ভিসা প্রসেসিং করতে কত টাকা ব্যাংকে দেখালে আসলে আমরা কম্পারেটিভলি সেফ, এই বিষয়টা নিয়েই এই ভিডিওটা আমি সাজাচ্ছি। আমি এর আগেও এই টপিক নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, যেটা 2025 সালে ছিল, এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনারা ব্যাংকে কত টাকা দেখাবেন এবং অস্ট্রেলিয়াতে আসতে কত টাকা লাগে আসলে স্টুডেন্ট ভিসায় আসতে। কিন্তু সেই ভিডিওটা এখনও প্রযোজ্য হবে না, কারণ আমরা এখন সকলেই জানি বাংলাদেশ এখন লেভেল 3 কান্ট্রি, এবং পাশাপাশি কিছু নিয়মগত পরিবর্তন এসে গিয়েছে। সো সেগুলো বিবেচনা করে আমাদের এখন ফান্ড প্রসেস করতে হবে এবং দেখাতে হবে ফান্ড ব্যাংকে। সো সেই টপিকটা নিয়ে এই ভিডিওটা আমি সাজাচ্ছি, এবং এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কম্পারেটিভলি কত টাকা ব্যাংকে দেখালে এই মুহূর্তে স্টুডেন্ট ভিসার জন্য সেফ। আসলে সেফ বলতে কোনো কিছুই নেই, কোনো কিছুই 100% গ্যারান্টিড না যে আপনারা ভিসা পাবেন, বাট নিয়মগত পরিবর্তন আসার কারণে কত টাকা এই মুহূর্তে ব্যাংকে দেখালে আপনাদের প্রসেসটা আরও স্মুথ হবে, এবং কত টাকা ব্যাংকে দেখালে আপনারা কিছুটা সেফ জোনে থাকবেন, সেটা নিয়ে এই ভিডিওটা আমি সাজাচ্ছি। সো এই ভিডিওটা দেখার পরে আপনাদেরকে আসলে কোনো এজেন্সিতে যেয়ে জিজ্ঞাসা করতে হবে না যে ব্যাংকে আমরা কত টাকা দেখাবো, কিভাবে দেখাবো। সেই সকল বিষয় আপনারা বাসা থেকে জেনেই তারপর এজেন্সিতে যেতে পারবেন। সো আপনাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, এবং সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে আপনারা যে কোর্সটা আসলে পড়তে চাচ্ছেন, ব্যাচেলার্স অথবা মাস্টার্স, আপনারা যে কোর্সটা পড়তে চাচ্ছেন সেই কোর্সের টিউশন ফিটা আপনাদেরকে জানতে হবে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে তাদের টিউশন ফিটা লেখা আছে। সো টিউশন ফিটা পার সেমিস্টার আকারে দেওয়া থাকে। সো সচরাচর অস্ট্রেলিয়াতে 2টা সেমিস্টার করে হয় বছরে। তো আপনাদের দেখতে হবে যে এক সেমিস্টারে যদি ফর এক্সাম্পল $15,000 হয়ে থাকে টিউশন ফি, তাহলে এক বছরে সেটা হয়ে দাঁড়াচ্ছে $30,000। এভাবে আপনাদেরকে বের করতে হবে যে এক বছরে আপনাদের টিউশন ফি কত। সো এক বছরের টিউশন ফি এবং এক বছরের লিভিং এক্সপেন্স আপনাদেরকে দেখাতে হবে। সো এক বছরের টিউশন ফি ধরলাম, আপনারা দেখলেন ওয়েবসাইট থেকে যে $30,000, এবং পাশাপাশি আপনাদের এক বছরের লিভিং এক্সপেন্স কত হবে সেটা কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ফিক্স করে দিয়েছে, এবং সেটা হচ্ছে 29,700 সামথিং। সো ধরলাম সেটাও $30,000 আপনাকে দেখাতে হবে যে এক বছরের লিভিং এক্সপেন্স। তাহলে উদাহরণস্বরূপ $30,000 হচ্ছে আপনার এক বছরের টিউশন ফি। সেটা কিন্তু আপনার ভ্যারি করবে, আপনি কোন ইউনিভার্সিটিতে আসছেন, কোন কোর্সে আসছেন, এবং কোন ডিগ্রিতে আসছেন, মাস্টার্স না ব্যাচেলার্স। তো সব কিছুর উপরে আসলে ডিপেন্ড করবে এটা যে আপনার টিউশন ফি কত হবে। তো ধরে নিলাম $30,000 আপনার টিউশন ফি এবং $30,000 আপনার লিভিং এক্সপেন্স, যেটা কিন্তু ফিক্স। 30,000 যেটা বললাম, 29,700 সামথিং যে লিভিং এক্সপেন্স, সেটা ফিক্স। সো 60,000 আপনার ব্যাংকে আপনার শো করতে হচ্ছে, এবং পাশাপাশি আপনাকে 2 থেকে 3,000 অস্ট্রেলিয়ান ডলার আপনাকে ট্রাভেল এক্সপেন্স হিসেবে দেখাতে হচ্ছে। এর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কিন্তু হেলথ ইন্স্যুরেন্সও করতে হচ্ছে। সো সেই জন্য আপনাকে একটা টাকা দিতে হবে। আর এই যে টাকাটা বললাম আমি, 60,000 অস্ট্রেলিয়ান ডলার, 3,000 আপনার ট্রাভেল কস্ট। সো এই সব কিছু মিলিয়ে যে টাকাটা আসে সেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 65 অস্ট্রেলিয়ান ডলার। তো এই 65 অস্ট্রেলিয়ান ডলারকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন, সেটা হয়ে দাঁড়াচ্ছে 50 থেকে 60 লাখ বাংলাদেশি টাকা। বাই দ্য ওয়ে, আমি যখন অস্ট্রেলিয়ায় আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এই বাসা খোঁজার যে বিষয়টা, সেটা ছিল সবথেকে চ্যালেঞ্জিং পার্ট। ফেসবুক গ্রুপ বা এলোমেলো কিছু ওয়েবসাইট ঘেঁটে আমি আসলে আমার পছন্দের মতো বাসা খুঁজতে পারছিলাম না। সেই সময় আমি এম্বার স্টুডেন্ট সম্পর্কে জানতাম না। সেটা যদি জানতাম তাহলে হয়তো আমার কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে যেত। এম্বার স্টুডেন্ট মূলত একটি হাউজিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটির আশেপাশে ভেরিফাইড বাসা খুঁজতে পারবেন। সবথেকে ভালো দিক হচ্ছে এখানে ফিল্টার করে নিজের বাজেট অনুযায়ী রুম খুঁজে পাওয়া যায়, আর এর যে সার্ভিস চার্জ সেটা কিন্তু একদম ফ্রি। বুকিং প্রক্রিয়াটাও অনেক সহজ, আর আপনারা যদি চান তাহলে তারা আপনাকে গাইডও করতে পারে। সো আপনি যদি আসলে বিদেশে পড়তে আসেন বা আসবেন এরকম চিন্তা করে থাকেন, তাহলে এম্বার স্টুডেন্টে কিন্তু আপনারা একবার ঘুরে আসতে পারেন। লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি সেই লিঙ্কে প্রেস করেন তাহলে কিন্তু আপনারা 20 পাউন্ড ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো ইউ শুড গিভ ইট এ ট্রাই। সো এই 50 থেকে 60 লাখ টাকা বাংলাদেশি টাকা যদি আপনি ব্যাংকে, এমন একটা ব্যাংকে রাখেন যেটা হচ্ছে সচল এবং 6 মাস যাবত যেটা হচ্ছে অ্যাক্টিভ রয়েছে, এরকম একটা ব্যাংকে যদি আপনি রাখেন, তাহলে আপনি কম্পারেটিভলি সেফ। এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টে নর্মালি এই 6 মাস যাবত ট্রানজ্যাকশন হতে হবে, অর্থাৎ আপনি লেনদেন হচ্ছে এমন একটা ব্যাংকে এই টাকাটা যদি রাখেন, তাহলে আপনার জন্য ভালো।
এখন 6 মাস আমি বললাম, অনেক ক্ষেত্রে অনেক এজেন্সি হয়তো আপনাকে বলবে 3 মাস, বাট 6 মাস থেকে 1 বছর থাকাটা আমি মনে করছি এই মুহূর্তে আপনাদের জন্য কিছুটা সেফ। আর এর সাথে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি স্পাউস নিয়ে আসেন তাহলে আপনাদের এর সাথে আরও টাকা অ্যাড করতে হবে, কারণ স্পাউসেরও লিভিং এক্সপেন্স রয়েছে, সেটা হচ্ছে 10,000 সামথিং। সো আপনারা আগে আমি বললাম যে 60 থেকে 65 অস্ট্রেলিয়ান ডলার, 60 থেকে 65,000 অস্ট্রেলিয়ান ডলার, এর সাথে আরও $10,000 যদি যোগ করেন তাহলে 75,000 অস্ট্রেলিয়ান ডলার আসে। সো 75,000 অস্ট্রেলিয়ান ডলারকে যদি বাংলা টাকায় কনভার্ট করেন সেটা হচ্ছে 60 থেকে 70 লাখ টাকা। এবং আপনার সাথে যদি একজন বেবি থাকে তাহলে আরও আপনার 7,000 অস্ট্রেলিয়ান ডলার অ্যাড করতে হবে। সো এর জন্য আপনার দাঁড়াবে 80,000 অস্ট্রেলিয়ান ডলারের মতো। তো সেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে আপনার এই 70-75 লাখ বাংলাদেশি টাকা আপনাকে ব্যাংকে দেখাতে হবে। সো এই হচ্ছে বিষয়, এবং 6 মাস যাবত কিন্তু সেটা সচল থাকতে হবে। এখন আমরা কত টাকা দেখাতে হবে সেটা তো জানলাম, এখন আপনাকে কত টাকা খরচ করতে হবে আসলে। তো খরচ করতে হবে আপনাকে প্রথম সেমিস্টারের টিউশন ফিটা বাংলাদেশ থেকে দিয়ে আসতে হবে, এবং আপনাকে হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে। তো প্রথম সেমিস্টারের টিউশন ফি আনুমানিক 15,000, 16,000, 17,000 অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হতে পারে। তো সেই টাকাটা বাংলা টাকায় কনভার্ট করলে আসে 14-15 লাখ টাকা। সেটা আপনাকে দিতে হবে। আপনার ট্রাভেল কস্ট আরও 1 লাখ টাকা। এরপরে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনার আরও 1-2 লাখ টাকা লাগবে। তো সব কিছু মিলে, এবং আপনি যখন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসবেন তখন আপনার তো লিভিং এক্সপেন্স সাথে করে কিছু নিয়ে আসতে হবে, সেটা আমি ধরলাম আরও 3-4 লাখ টাকা। তো সব কিছু মিলিয়ে এই 20 থেকে 25 লাখ টাকা বা 20 থেকে 22 লাখ টাকা আপনাকে ইনিশিয়ালি খরচ করতে হবে, এবং ব্যাংকে দেখাতে হবে। যদি আপনি সিঙ্গেল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আনুমানিক 50 থেকে 60 লাখ টাকা। সো এই মুহূর্তে 60 লাখ টাকাটা আসলে আমি মনে করি কিছুটা সেফ। তারপর আপনার দেখে নিতে হবে যে আপনি যেই ইউনিভার্সিটিতে আসছেন তার 1 বছরের টিউশন ফি কত। সো তার উপরেই ডিপেন্ড করছে আপনাকে ব্যাংকে কত টাকা শো করতে হবে। তো এই সব কিছু তো গেল। এখন আপনি তো দেখালেন যে আপনার ব্যাংকে হয়তো 60-65 লাখ টাকা রয়েছে, কিন্তু সেটা হলেই হবে না, আপনাকে সোর্স অফ ফান্ডও দেখাতে হবে যে এই টাকাটা আপনি কোথা থেকে পেলেন। তো কিছু সোর্স অফ ফান্ড এরকম হতে পারে যে আপনার বাবা সরকারি চাকরিজীবী ছিল, উনি রিটায়ার্ড করছে, উনি যে পেনশনের টাকাটা পেয়েছে সেটা আপনি ব্যাংকে এফডিআর করে রেখেছেন। সো সেই টাকাটা দেখালে আপনি কিছুটা হয়তো সেফ, কারণ সরকারি চাকরিটা এখন এখানে আর কি অনেকটা লিগাল ধরা হয়। সো সেখানে সেই ডকুমেন্টে আসলে ফ্রড কিছু থাকার সম্ভাবনা অনেকটাই কম থাকে। সো সেক্ষেত্রে আপনি অনেকটা সেফ। অথবা আপনার বাবার কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসে যদি আপনি প্রপার ডকুমেন্টস দেখাতে পারেন, আপনার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সকল ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন, এবং বছরে কত টাকা করে ঢুকছে আপনার অ্যাকাউন্টে সেটা যদি দেখাতে পারেন, তাহলেও আপনি সেফ। এছাড়া আপনার হচ্ছে বাড়ি রয়েছে, বাড়িতে আপনি ভাড়া দেন, সো সেখান থেকে আপনার টাকা আসে দেখাতে পারেন। আপনার গ্রামে জমি জমা রয়েছে, সেখান থেকে আপনার টাকা আসে, সেটা দেখাতে পারেন। সো আপনি জব করেন, সেই জবের টাকাও আপনি দেখাতে পারেন, অর্থাৎ আপনার প্যারেন্টস বা আপনার স্পন্সর জব করে, সেই জব থেকে আপনার কত টাকা আসে সেটা দেখাতে পারেন। সো আপনাকে সোর্স অফ ফান্ডও দেখাতে হবে, যেই 60 লাখ টাকাটা আপনি ব্যাংকে আসলে রাখছেন সেটা কোথা থেকে এসেছে সেটাও আপনাকে দেখাতে হবে। এছাড়াও আরও কিছু ওয়ে রয়েছে, যেমন হচ্ছে আপনাদের যদি সম্পূর্ণ টাকাটা না থাকে আপনারা কিন্তু স্টুডেন্ট লোন হচ্ছে ব্যাংক থেকে নিতে পারেন, সেটাও আপনাদেরকে আসলে হেল্প করবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, সোর্স অফ ফান্ড দেখাতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে অনেকেই মিস করে যায়, যে সোর্স অফ ফান্ড এবং টোটাল ফান্ড দেখালেই আপনি সেফ না, আপনাকে সোর্স অফ ইনকামও দেখাতে হবে, যে আপনাকে স্পন্সর করছে সে যে টাকাটা আপনাকে দিল, হ্যাঁ, তারপরে তার আসলে কীভাবে চলবে, এটাই কি তার শেষ সম্বল, নাকি তার একটা কন্টিনিউয়াস ইনকাম রয়েছে, সেটা আপনাদেরকে দেখাতে হবে। সো সোর্স অফ ইনকাম মাস্ট আপনাকে দেখাতে হবে, যে ওই ভদ্রলোক যে আপনাকে স্পন্সর করছে সে আপনাকে এই টাকাটা দেওয়ার পরে তার কীভাবে চলবে, এবং সে কীভাবে তার দিনে আর কি ইনকাম করবে। সো এটা আপনাকে দেখাতে হবে। হতে পারে তার কোনো বিজনেস রয়েছে, হতে পারে সে কোনো জব করে, বা কিছু একটা যেটা দেশ সে আসলে এই দেশে মানে বাংলাদেশে থাকতে পারবে আপনাকে সেই টাকাটা দেওয়ার পরেও। সো এই হচ্ছে টোটাল বিষয়।
আপনাকে কত টাকা ব্যাংকে দেখাতে হবে সেটা আপনি জানলেন, সোর্স অফ ফান্ড আপনাকে কীভাবে দেখাতে হবে সেটাও আপনি জানলেন, এবং আপনি যদি স্পাউস বা বেবি নিয়ে আসেন তাহলে আপনাকে কত টাকা দেখাতে হবে এবং কত দিনব্যাপী সেই টাকাটা ব্যাংকে রাখতে হবে সেটাও আপনি জানতে পারলেন। সো এই সকল কিছু বিবেচনা করে নিজেরা ঘরে বসে ক্যালকুলেশন করে দেখবেন যে আপনাদের কী পরিমাণ টাকা ব্যাংকে রাখতে হচ্ছে। সব কিছু জেনে বুঝে তারপরে যদি এজেন্সির কাছে যান তাহলে আপনাদের জন্য আমার মনে হয় অনেকটাই এই প্রসেসটা স্মুথ এবং ফ্রুটফুল হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ গাইস নেক্সট টাইম।